এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 94 to 98 যে এমসিকিউ গুলো আছে, এসএকিউ আর অর্গানিক গুলো আজকের ক্লাসে দেখে নেব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা কি আছে, ফ্রেঙ্কেল ত্রুটি। ফ্রেঙ্কেল ত্রুটি কি রকম ত্রুটি? অশুদ্ধজনিত ত্রুটি, শূন্যতাজনিত ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, শূন্যতাজনিত অন্তঃস্থানিক ত্রুটি। ফ্রেঙ্কেল আমরা কি জানি, কোনো একটা ক্লাস থেকে যদি কোনো কণা বেরিয়ে যায় সেটা কি হয়, অন্তঃস্থানিক স্থানটা দখল করে। তার মানে এটা কি হবে, শূন্যতাজনিত তো হবেই, কারণ ওই জায়গাটা কি হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। আর এবং সেইটি গিয়ে কোথায় যাচ্ছে, ওই ক্লাসটারই একটা কোনো একটা অন্তঃস্থানে গিয়ে আহ অন্য স্থানে গিয়ে জমা হচ্ছে। তাই জন্য এটা ফ্রেঙ্কেল ত্রুটি কি একটা শূন্যতাজনিত ও অন্তঃস্থানিক ত্রুটি। তারপরে কি আছে, অসীম লঘুতায় এলআইসিএল, এনএসিএল, কেসিএল এর তুল্যাঙ্ক পরিবাহিতার ক্রম কি হবে? তাহলে এখানে কি হচ্ছে, ওপর থেকে যত নিচে যাব ক্যাটায়ন গুলোর সাইজ বৃদ্ধি পাবে, ক্যাটায়ন গুলোর সাইজ বৃদ্ধি পেলে তুল্যাঙ্ক পরিবাহিতাও বৃদ্ধি পাবে। তার মানে এখানে কি হচ্ছে, অপশন কেসিএল, এনএসিএল, এলআইসিএল হচ্ছে অপশন বি হচ্ছে অ্যান্সার হবে এখানে। নেক্সট, নিচের কোন পদ্ধতি দ্বারা দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যায়? তো দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দ্রাবক আকর্ষী সল যোগ করতে হবে। এরকম আছে কি অপশন, অপশন সি। অপশন সি তে আছে কি, দ্রাবক আকর্ষী সল যদি যোগ করি তাহলে আমরা দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করতে পারবো। এরপরে কোন অ্যাসিডে ও ও অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে? অক্সিজেন অক্সিজেন বন্ধন কার আছে? অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে যে সালফার তো দুটো প্রত্যেকটাতে আছে, তার মানে সালফারের সঙ্গে এরকম এরকম বন্ধন যদি থাকে যার, তার হচ্ছে অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে। তাহলে অপশন সি তে মনে হচ্ছে এটা 8টা অক্সিজেন আছে, দুটো সালফার দুটো হাইড্রোজেন। দেখি একবার স্ট্রাকচারটা, এস ডবল বন্ড, এখানেও তাই, ও ও করে দিলাম আমি। এদিকে যদি একটা ওএইচ দিই, এদিকে একটা ওএইচ দিলাম, তার মানে কটা হচ্ছে, এস 1 2 3 4টে অক্সিজেন, এদিকেও 4টে অক্সিজেন, 8টা অক্সিজেন, দুটো হাইড্রোজেন, দুটো সালফার, বাস কমপ্লিট হয়ে গেল। তার মানে আমাদের এস যেটা আছে, এস H2S2O8, অপশন সি হচ্ছে এখানকার আমাদের অ্যান্সার হবে। নেক্সট, গ্যাডোলোনিয়াম 4F শ্রেণীর অন্তর্ভুক্ত এর পারমাণবিক সংখ্যা 64 হলে নিচের কোনটি গ্যাডোলিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে? 64, জেনন আমরা জানি 54, তার মানে আর 10টা মানে প্রথমে 7 1 2, মানে এখানেও 10টা আছে, 6 2 2, তাহলে এখানেও 10টা আছে, 8 2, এটাও 10, মানে প্রত্যেকটাতে 10টা আছে। কিন্তু আমরা জানি এফ এর কি হাফ অরবিটাল কত, 7টা, মানে হাফ ফিল্ড কত হয় 7টা ইলেকট্রনে। তাই এইখানে 6টা আছে, মানে এটা তো হচ্ছে না, এটা 8টা আছে, মানে বেশি হয়ে যাচ্ছে। একমাত্র এখানে দেখতে পাচ্ছি আমরা 7টা দেখতে পাচ্ছি, তার মানে 4F7, 4F7 5D1 আর 6S2 হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে, অপশন এ। এর পরের কোশ্চেন আছে, নিচের কোনটি অভ্যন্তরীণ কক্ষ ঘটিত জটিল যৌগ? অভ্যন্তরীণ কক্ষ ঘটিত জটিল যৌগে কি হতে হবে, যে ইনার ডি অরবিটাল, মানে 3D আর 4D থাকে, সেই ইনার ডি 3D অরবিটাল যার ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ ঘটিত জটিল যৌগ হবে। এর ফলে কি হতে হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড উপস্থিত থাকতে হবে, কারণ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই যে ডি অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে পেয়ার আপ করতে পারে। যদি এরকম থাকে 2 3 4 5 6, 6টা যদি থাকে তাহলে এটা কি হবে, এখানে চলে আসবে, আর এটা এখানে চলে আসবে। তার ফলে কি হচ্ছে, ইনার ডি অরবিটালটা কি হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, অভ্যন্তরীণ কক্ষ ঘটিত যৌগ কিন্তু এখানে তৈরি হবে। তাই এখানে কোনটা অপশন হওয়া উচিত, এখানে সিএন হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, NH3 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কিন্তু NH3 সব জায়গায় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করে না। সিএনটা কিন্তু সব থেকে বেশি স্ট্রং, সিওটা হওয়া উচিত, কিন্তু এখানে 4 আছে যেহেতু, তাই ওটা হবে না। তাই অপশন বি হচ্ছে Fe3 হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ ঘটিত যৌগ। আর CrH2 এটা হচ্ছে বহিস্থ কক্ষ ঘটিত যৌগ হবে, কারণ H2 আছে উইক ফিল্ড লিগ্যান্ড, তাই এটা তো হচ্ছে না। এরপরে এরপরে কি আছে, প্রদত্ত বিক্রিয়ার যে মুখ্য উপাদানটি উৎপন্ন হয় সেটি কি? তার মানে সাতেরটা কি হচ্ছে, সাতেরটায় সিএল আছে, সিএল ভালো লিভিং গ্রুপ, এখানে NaCN দিয়েছে, তাই সিএন তো এখানে যুক্ত হচ্ছে। এরকম কি আছে, প্রত্যেকটাতেই আছে, শুধু সিতে নাই, তাহলে সি অপশন তো আগেই বাদ চলে গেল। এরপরে কি হবে, আয়োডিন ভালো লিভিং গ্রুপ, তাই আয়োডিনে কিন্তু এখান থেকে বের হতে পারে, ডিএমএফ দেওয়া আছে, ডাইমিথাইল ফর্মামাইড, তার মানে এটা অপশন এ হওয়ার সম্ভাবনা আছে, তার মানে অপশন এ হচ্ছে এখানকার অ্যান্সার হবে। এরপরে নিচের কোন অ্যালকোহলটি লুকাসের পরীক্ষায় অতি দ্রুত সাড়া দেয়? লুকাস পরীক্ষায় কারা সাড়া দেয়? 3 ডিগ্রি, 2 ডিগ্রি ভালো সাড়া দেয়, 1 ডিগ্রি সাড়া দেয় না। তাহলে 1 ডিগ্রি যেগুলো সেগুলো বাদ দিয়ে দিই, মানে এটা তো জিরো, এটা তো হবেই না, এটাও হবে না। C6H5OH এইটা হচ্ছে ফেনল, ফেনল লুকাস পরীক্ষায় সাড়া দেবে না। কিন্তু এখানে বেনজাইল অ্যালকোহল একটু ব্যতিক্রম হিসেবে আমরা পড়ি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও কিন্তু লুকাস বিকারকের বিক্রিয়ায় সাড়া দেয়। এইটা একটা অ্যালাইল যেটা আছে সেইটা, মানে আমরা যদি এটাকে স্ট্রাকচারটা লিখি, C6H5 মানে এরকম হচ্ছে,
বেঞ্জিন রিং তার সঙ্গে CH2OH বেঞ্জাইল অ্যালকোহল যেটা, এই পজিশনটার জন্য কিন্তু 1 ডিগ্রি হলেও এটা কিন্তু বেশি লুকাস বিকারকের কিন্তু পরীক্ষায় সাড়া দেয়। অপশন ডি হবে এখানকার অ্যান্সার। তাহলে অপশন ডি। 8এরটা হয়ে গেল আমাদের। এরপরে হচ্ছে 9এরটা। 9এর কোনটা হবে? নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় লাল অধক্ষেপ উৎপন্ন করবে? ফেলিং দ্রবণে কারা সাড়া দেয়? ফেলিং দ্রবণে অ্যালডিহাইড সাড়া দেয়, আর অ্যারোমেটিক অ্যালডিহাইড দেবে না, কিটোনও দেয় না। তাহলে ডি অপশন কিটোন, এটা অ্যারোমেটিক দিবে না, অ্যালকোহল দেয় না, শুধুমাত্র এইটা যেটা অপশন এ যেটা আছে 9টা সেটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালডিহাইড, তাই কিন্তু ফেলিং এ সাড়া দেবে। টোলেন্স অ্যালিফেটিক অ্যারোমেটিক দুটো অ্যালডিহাইডই দেয়, কিন্তু ফেলিং শুধুমাত্র অ্যালিফেটিক অ্যালডিহাইড যেটা সেটাই সাড়া দেয়, অ্যারোমেটিকে কিন্তু সাড়া দেয় না, কিটোনে তো দেয়ই না। এরপরে 10 নম্বর হচ্ছে হিন্সবার্গ বিকারক কি? তো হিন্সবার্গ বিকারক হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড মানে SO2Cl, আচ্ছা সি অপশনে আছে C6H5SO2Cl, সেটা হচ্ছে হিন্সবার্গ বিকারক। এটা কি কাজে লাগে? এটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিন যেগুলো হয় সেগুলোর পার্থক্য করতে কিন্তু এটা কাজে লাগে। তারপরে কি আছে 11টা হচ্ছে কোনটি অবিজারক সুগার? অবিজারক সুগার সুক্রোজ হবে অবিজারক সুগার, কারণ এটা বিজারিত হতে পারে না, তাই বিজারণ করতে পারে না, তাই এটা হচ্ছে অবিজারক সুগার। যেহেতু গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত হয় তাই এটা হচ্ছে অবিজারক সুগার। ওরলন তৈরিতে যে মনোমার ব্যবহার করা হয় তা কি? ওরলন তৈরিতে CN অ্যাক্রিলোনাইট্রাইল যেটা আছে সেটা হবে অপশন ডি, তার মানে 12 CH2 CHCN। তাহলে এইটা নাইট্রাইল যৌগ যেটা আছে সেটা কিন্তু এখানে ওরলন তৈরিতে ব্যবহার করা হয়, যেটাকে প্যানো বলে অনেক সময়, যেটা পলিমার পলিঅ্যাক্রিলোনাইট্রাইল যেটাকে বলছে। তারপরে 13টা গিয়েছে নরম পানীয়তে ব্যবহৃত কৃত্রিম মিষ্টিকারক পদার্থ কোনটা? 13টা হবে নরম পানীয়তে অ্যাসপারটিম, যেটা ঠান্ডাতেও স্থায়ী হয়, সেই জন্য রান্নার কাজে কিন্তু এটা ব্যবহার করা যায় না। নেক্সট কি আছে? নিচের কোনটি ড্রাগ টার্গেট নয়? ড্রাগ টার্গেট নয় কোনটা হবে? কার্বোহাইড্রেট ড্রাগ টার্গেট হয়, লিপিডও টার্গেট হয়, প্রোটিনও হয়, ভিটামিন হবে না এখানে। ভিটামিন যেটা আছে সেটা কিন্তু ড্রাগ টার্গেট হবে না। তাই আমাদের MCQ গুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে যাব আমরা SAQ এর দিকে। তো SAQ এ কি বলেছে? ফার্স্ট কোশ্চেন, 1 মোল MnO4 কে Mn2+ এ বিজারিত করতে কত কুলম্ব তড়িৎ প্রয়োজন? তাহলে আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে MnO4 মানে এখানে Mn এর কত আছে যোজ্যতা? x যদি ধরি, Mn এর জন্য x যদি ধরি, -4 দুগুণি 8 ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু হচ্ছে +7। তার মানে এটা +7 থেকে কোথায় গেছে? +7 থেকে গেছে Mn2+ এ গেছে। তাহলে কটা ইলেকট্রন লাগছে? 7 থেকে 2 যেতে গেলে 5টা ইলেকট্রন। তার মানে 5 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। যেহেতু কুলম্বে চেয়েছে তাই 5 × 96500 যেটা করব, যেটা ক্যালকুলেশনে পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে কুলম্ব। 1 মোল MnO4 কে Mn2+ এ বিজারিত করতে এত কুলম্ব তড়িতের প্রয়োজন। তারপরে কি আছে? লবণ সেতুতে KNO3 ব্যবহার করা হয় না কেন? আচ্ছা হয় কেন? হয় না, হয় কেন? কারণ K+ আর NO3- যেটা এটার ক্যাটায়ন আর অ্যানায়ন আছে তাদের কি হবে? গতিবেগ সমান হবে, মানে ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান হওয়ার জন্য এদেরকে আমরা লবণ সেতুতে ব্যবহার করতে পারি। এরপর একটি ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের সংকেত লেখো, আর এবং এর জলাকর্ষী ও জল বিকর্ষী অংশটিকে চিহ্নিত করো। তো একটা সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে, সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, তোমরা একটা অ্যানায়নিক পৃষ্ঠতল যেটা আছে সেটা একবার মনে রাখবে। আর এটার সংকেত কি হয়? C16H33 CH3 যে ইউনিটটা সেটা কটা থাকবে? 3টে, আর এদিকে হবে N+ আর Cl-। এই যে এই পার্টটা হচ্ছে জল আকর্ষী, যেহেতু চিহ্নিত করতে বলেছে জল আকর্ষী, আর এইটুকু হচ্ছে এই হাইড্রোকার্বন পার্টটুকু হচ্ছে জল বিকর্ষী। বাস কমপ্লিট আমাদের। এরপরে কি আছে? KCl কে গাঢ় H2SO4 K2Cr2O7 সহযোগে উত্তপ্ত করলে যে লালাভ কমলা বর্ণের যৌগটি উৎপন্ন হয় তার নাম ও সংকেত লেখো। মানে এটা ডি ব্লক এলিমেন্টের কোশ্চেন। ডি ব্লক এলিমেন্টে কি ছিল? K2Cr2O7, এটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট K2Cr2O7। এখানে NaCl হয়তো পড়েছে তোমরা, KCl দিলাম আমি আর H2SO4 দিলাম, ব্যালেন্স করলাম না, রিঅ্যাকশনটা একটু দেখে নিও। ক্রোমিল ক্লোরাইড টেস্ট CrO2Cl2, এই যে এই যৌগটা যেটা এটা গ্যাসীয় অবস্থায় উৎপন্ন হয়, আর এটা কি হচ্ছে? লালাভ কমলা হয়, এটা লালাভ কমলা বর্ণের হয়ে থাকে। প্লাস কি তৈরি হয়? KHSO4 তৈরি হতে পারে আর জল তৈরি হতে পারে। ব্যালেন্সটা একবার দেখে নিও তাহলে হয়ে যাবে। নেক্সট
অথবাটা কি বলেছে, অ্যাক্টিনাইড মৌলগুলির মধ্যে কারা সর্বোচ্চ জারণ স্তর প্রদর্শন করেন? নেপচুনিয়াম করে 93 যেটা, আর 94 প্লুটোনিয়ামও করে, 94 প্লুটোনিয়াম। এরা কত করে? +7 জারণ স্তর পর্যন্ত কিন্তু এরা দেখাতে পারে। সবথেকে হাইয়েস্ট অ্যাক্টিনাইড মৌলের +7 কিন্তু দেখায়। এরপরে কি আছে, বিএইচএ কি, এর কার্যকারিতা লেখো। বিএইচএ একটা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট। আর এটা কি করবে? এটা হচ্ছে শতজারণ রোধ করে। যেটা মাখনে আমরা যদি ব্যবহার করি তাহলে মাখনের কি হয়? শতজারণ রোধ করে, শতজারণ প্রক্রিয়াকে রোধ করে, শতজারণ প্রক্রিয়াকে রোধ করে, রোধ করে। মাখনে আমরা এটা ব্যবহার করে থাকি যাতে মাখন অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়। তারপরে 4 এফ এর থেকে শুরু হয়েছে অর্গানিক গুলো। ফার্স্ট কি আছে, R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত আগে লিখে দিই, 1 2 3 OOH, এটাকে লিখে দিলাম 2 হাইড্রক্সি, মানে এখানে OH, এখানে হচ্ছে CH3 হয়ে গেল। এবার আর যেহেতু, তাই ফার্স্টে আমি এরকম করে যদি ওয়েজ ড্যাশ ফর্মুলা এগুলো লিখি ফ্লাইং ওয়েজে, তাহলে এদিকে ড্যাশ দিলাম, এদিকে হচ্ছে আমরা ওয়েজটা লিখলাম। সবসময় লিস্ট প্রায়োরিটি গ্রুপকে আমরা ড্যাশে রাখবো, তাহলে আমাদের একবারে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে, আর আমাদের ফিসারে যাওয়ার কোনো দরকারই পড়বে না। তাহলে এখানে যদি এইচ নিই আমি, এবার কি করতে হবে আমাকে, 1 2 3 এরকম যদি ক্লকওয়াইজ দিই তাহলে আর হয়। তাহলে 1 নম্বর গ্রুপ আমরা কাকে ধরতে পারি, OH কে দিলাম এখানে। 2 নম্বর কাকে দিতে পারি, COOH, আর এখানে হচ্ছে CH3। তাহলে এখানে কি হচ্ছে, 1 2 3 ক্লকওয়াইজ ডাইরেকশনে যাচ্ছে, তাই এটা হচ্ছে আর পজিশনে হয়ে যাচ্ছে। যেহেতু গঠনটা আঁকতে বলেছে, বাস আমাদের গঠন আঁকা কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমরা যদি 4 নম্বরকে যদি এই ফ্লাইং ওয়েজে লেখে করতে পারো তাহলে ডাইরেক্ট হবে। যদি 4 নম্বর গ্রুপটা ড্যাশের পরিবর্তে অন্যদিকে থাকে তাহলে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, তখন তোমরা ফিসারে করার চেষ্টা করবে। আর এইভাবে যদি করতে যাও তাহলে 4 কে আগে ড্যাশে রাখতেই হবে, ওয়েজ ড্যাশের মধ্যে। নেক্সট কোশ্চেন বলেছে, প্রদত্ত যৌগগুলিকে SN2 বিক্রিয়া সক্রিয়তা বৃদ্ধির ক্রমানুসারে সাজাও ও কারণ ব্যাখ্যা করো। তো SN2 যে বিক্রিয়াটা সেটা একটি ধাপে হয়, তাহলে ব্যাক সাইড অ্যাটাক হয়। এখানে কি আছে, এখানে সবকটাই যেহেতু সেম টাইপের আছে, মিথাইল গ্রুপ আছে, CH3 একটা আছে F, তারপরে কি আছে CH3, আচ্ছা সাজিয়ে নিচ্ছি আমি, ক্লোরিন, তারপরে হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি বলেছে সব লাস্টে, তাহলে কি হবে, আয়োডিন হবে। তারপরে ক্লোরিন, এখানে হচ্ছে CH3 ব্রোমিন, আর এখানে হচ্ছে CH3 আয়োডিন। এবার কি হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক তো সবকটারই ভালো হবে, কিন্তু এখানে কি দেখতে হবে, এখানে দেখতে হবে লিভিং গ্রুপ কোনটা ভালো। লিভিং গ্রুপ এখানে জানি আমরা আয়োডিন সব থেকে ভালো লিভিং গ্রুপ, কারণ এর আকার বড়, তাই বন্ড সব থেকে দুর্বল হবে, সহজেই ভেঙে কিন্তু বেরিয়ে যেতে পারবে। তাই SN2 বিক্রিয়ার ক্রম তো এটা। আর কারণ কি লিখতে হবে, কারণ হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতি, যেখানে সবচেয়ে ভালো লিভিং গ্রুপকে I মাইনাস, তারপরে কি হচ্ছে I মাইনাসের পর ব্রোমিন, মানে I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, আর এখানে হচ্ছে F মাইনাস। এটা হচ্ছে লিভিং গ্রুপের ক্রম, লিভিং গ্রুপ। তাহলে যে যত ভালো লিভিং গ্রুপ সে তত তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং SN2 বিক্রিয়া তত সাবস্টিটিউশনটা ভালো হবে। তারপরে কি আছে, অথবা আছে A থেকে D যৌগগুলির গঠন সংকেত লেখো। তো প্রথমে একটা নেম রিঅ্যাকশন আছে, নেম রিঅ্যাকশনটা কি আছে, CH3CH2Cl থেকে CH3CH2F, তার মানে আমাদেরকে Hg2F2 সোয়ার্টস বিক্রিয়া যেটা সেটা দিতে হবে রিএজেন্ট। Hg2F2 বিক্রিয়াটার নাম কি ছিল, সোয়ার্টস। একটা ছিল ফিঙ্কেলস্টেইন, সেটা কি হচ্ছিল, সেটা NaI আয়োডিন যেটা, আর অ্যাসিটোন দ্রবকে দিতে হচ্ছিল, ওটা আয়োডিন এক্সচেঞ্জ হচ্ছিল ওখানে। এরপরে কি আছে, ক্লোরোবেনজিনের থেকে ক্লোরাল যোগ করে কনসেন্ট্রেট H2SO4, এটা অনেক কটা সেটে আমরা করলাম, তাই এটাকে একটু ভালো করে দেখে যাবে। এখানে DDT তৈরি হয়, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, মানে DDT ক্লোরোবেনজিন এখানে দিলাম 2 অণু লাগবে, আর এইটা গিয়ে ডাইরেক্ট ক্লোরালের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে CCl3, এটার নাম কি, DDT। বেশ কয়েকটা সেটা আমরা দেখলাম। এরপরে কি আছে, NBSH নিউ। NBS হচ্ছে এন ব্রোমোসাক্সিনামাইড, H নিউ মানে রেডিক্যাল মেকানিজমে হয়। রেডিক্যাল মেকানিজমে যদি আমরা এইখানে একটা রেডিক্যাল ব্যবহার করি, যদি একটা হাইড্রোজেন করে, তাহলে এটা কত হচ্ছে 1 ডিগ্রি। কিন্তু যদি এই রেডিক্যালটাকে আমি এখানে না দিয়ে এই জায়গাটায় দিয়ে একটা হাইড্রোজেনকে বের করে, তাহলে এটা কিন্তু বেনজাইল রেডিক্যাল হচ্ছে মোর স্টেবল রেডিক্যাল, তাই এইখানে কিন্তু ব্রোমিনটা গিয়ে যুক্ত হয়ে যাবে। তাই এখানে কি হচ্ছে, নাইট্রোজেন তো এখানে রাখলাম আমি NO2, আর এখানে করব CH, এখানে করব ব্রোমিন, আর এখানে করব CH3। এরপরের কোশ্চেন কি আছে, ক্লোরোফর্মকে অ্যাসিটোন আর KOH, এইটাও আমি আগের সেটে আমি করে দিয়েছি। এখানে কি হচ্ছে, CHCl3 থেকে এই H টা অ্যাসিডিক হাইড্রোজেন এই OH এর সাহায্যে বেরিয়ে চলে যাবে, এবং কি করবে, CCl3 মাইনাস যেটা আছে সেটা CO তে গিয়ে অ্যাটাক করবে। তার ফলে কি হচ্ছে, CH3 থাকছে, C ডবল বন্ড ওটা O মাইনাস হয়ে যায়, আর O মাইনাস আবার জল থেকে H নিয়ে H হয়ে গেল এখানে, আর এখানে CCl3 দিলাম, এটা অ্যাটাক করেছে গিয়ে, এদিকেও CH3 রাখলাম, বাস কমপ্লিট হয়ে গেল এটা। এর নেক্সট কোশ্চেন হচ্ছে কিভাবে পার্থক্য করবে CH3CH2Cl, আর একটা আছে CH2 ডবল বন্ড CHCl। এইখানে যে ক্লোরিনটা আছে তার লোন পেয়ার এখানে দিয়ে
এখানে কি করছে, এইখানে লোন পেয়ারের সাহায্যে এ কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করছে, ফলে এই যে কার্বন ক্লোরিন বন্ধন কিন্তু আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। এবার আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার জন্য এখানে কি হচ্ছে, Cl প্লাস, আচ্ছা এখানে ক্লোরিন কিন্তু ভালো লিভিং গ্রুপ হিসেবে বেরোতে পারছে না, তাই রিঅ্যাকশনে কিন্তু অংশগ্রহণ করবে না। কিন্তু এইটা যেহেতু এরকম কোনো রেজোনেন্সে অংশগ্রহণ করছে না, তাই কিন্তু ক্লোরিন লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। তাই যদি আমরা AgNO3 এর সঙ্গে বিক্রিয়া করি, তাহলে কিন্তু এখানে AgClS একটা পদক্ষেপ দেবে সাদা, কিন্তু এই বিক্রিয়াটা কি করবে, AgCl এর সঙ্গে AgNO3 এর সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে না। তাই জন্য এইভাবে কিন্তু আমরা পার্থক্যটাকে বুঝতে পারবো, মানে একটা সাদা পাবো অধক্ষেপ, আরেকটাই পাবো না। তাহলে AgNO3 আমরা এখানে দিয়ে দেবো, এখানে একটাও দিতে পারো বেঞ্জিয়াল ক্লোরাইড, ক্লোরোবেঞ্জিনও দিতে পারতো এখানে, তো সেম একই হতো, AgNO3 ক্লোরোবেঞ্জিনের সঙ্গে বিক্রিয়া করতো না, শুধুমাত্র এটার সঙ্গে করতো, ইথাইল ক্লোরাইডের সঙ্গে করতো। এরপরে জি এর যে একেরটা আছে C7H7OH আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়বী যৌগ, একটা A একটা B, এর মধ্যে প্রথমটিতে প্রোসোম FeCl3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় বেগুনি বর্ণ সৃষ্টি করলো, মানে প্রথমটাতে অবশ্যই ফেনোলিক OH গ্রুপ আছে। আমি যদি এটা ডিবি বের করি তাও চলবে, না বের করি তাও চলবে, কারণ ফেনোলিক OH গ্রুপই একমাত্র বেগুনি বর্ণের সৃষ্টি করতে পারে FeCl3 এর সঙ্গে, কিন্তু দ্বিতীয়টি করে না, মানে ওটাতে ফেনোলিক OH গ্রুপ উপস্থিত নাই। তাহলে তবুও একবার দেখে নিই আমরা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বের করে। 7 - 8/2, 8 কেন লিখলাম, এখানে 7টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, টোটাল 8টা হাইড্রোজেন, আর +1 এখানে হচ্ছে 4 যদি হয়, 7 × 8 8 মানে 4, তার মানে ডিবি 4 মানে তো বেঞ্জিন রিং তো হচ্ছেই, বেঞ্জিন রিং এর ডিবি 4 আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। একটা কার্বন বেশি থাকছে, এখানে একটা OH আগে নিয়ে নিলাম, আর একটা কার্বন যেহেতু আছে প্যারা পজিশনে নিয়ে নিই বা অর্থতে নেই, যাই নিই না কেন তাতেই হবে। আর একটা সম্ভাবনা কি আছে, CH2OH এর যদি আমরা দিই, মিলছে কি দেখে নিই, 7টা কার্বন তো মিলছে, 2 3 4 5 6 7 8, 8টা হাইড্রোজেনও মিলছে, একটা অক্সিজেনও মিলছে, মানে দুটো তো মিলছে। এইটাকে যদি আমরা ফেনোলিক OH FeCl3 এর সঙ্গে বিক্রিয়া দিই, FeCl3, তাহলে কিন্তু এটা বেগুনি বর্ণ কিন্তু তৈরি করবে, এখানে বেগুনি বর্ণ তৈরি হবে, যেহেতু ফেনোলিক OH আছে, এটা বেঞ্জিয়াল অ্যালকোহল যেহেতু, তাই FeCl3 এর সঙ্গে কিন্তু এটা রিঅ্যাকশন করে বেগুনি কালার তো তৈরি করবে না, মানে এটা বেগুনি হবে না, বেগুনি হবে না। তাহলে এই থেকে কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে AB, এটাকে যদি আমরা A ধরি আর এটাকে যদি আমরা B ধরি, তাহলে কিন্তু আমরা AB কে শনাক্ত করতে পারলাম। নেক্সট আছে A থেকে D কে শনাক্তকরণ করো। তো ফার্স্টে ফেনলের সঙ্গে CHCl3 NaOH হিট আর H3O+, মানে রাইমার টিমান বিক্রিয়া। তো নেম রিঅ্যাকশন কিন্তু বারবার বেশি বেশি করে আসছে, এটার নাম হচ্ছে কি, রাইমার টিমান বিক্রিয়া, টিমান বিক্রিয়া। তো রাইমার টিমান বিক্রিয়া কি হয়, স্যালিসালডিহাইড তৈরি হয়, মানে একটা OH CHO একটা অর্থ পজিশনে আর খুব অল্প পরিমাণে কি হয়, প্যারা পজিশনে তৈরি হয় এটা, মানে এটা হচ্ছে OH আর এখানে হচ্ছে CHO। যেহেতু AB দিয়েছে তাই আমি দুটোই লিখে দিলাম, মেজর প্রোডাক্ট কিন্তু অর্থটা, কারণ এখানে স্যালিসালডিহাইডটা বেশি পরিমাণে কিন্তু এখানে তৈরি হচ্ছে। এরপরে কি আছে, ওই যে কনসেন্ট্রেট H2SO4 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দিই আমরা, তাহলে কিন্তু এখানে SO3H কিন্তু একবার অর্থতে একবার প্যারা পজিশনে আসছে, যেহেতু একটা দিয়েছে তো আমি একটাই লিখলাম, প্যারা পজিশনটা মোস্ট যেটা স্টেবল প্রোডাক্ট। তারপরে যদি আমরা কনসেন্ট্রেট HNO3 দিই, তাহলে পিক্রিক অ্যাসিড তৈরি হয়ে যায়, মানে OH আর 3 দিকে 3টে NO2, এখানে একটা NO2, বাস কমপ্লিট আমাদের। এরপরে কি আছে, H এরটা নিচের পরিবর্তনগুলি করার জন্য উপযুক্ত বিকারক লিখতে বলেছে। তো ফার্স্ট বিকারক কি আছে, CH2CON তে Cl কে NO2 করতে হবে, NaNO2 দেবো। তারপরে কি দেবো, HCl হিট দিতে পারি আমরা, HCl হিট যদি দিই তাহলে CH3NO2 তৈরি হবে। এরপরে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে NH NH2, হ্যাঁ এখানে জিঙ্ক আর HCl যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে, জিঙ্ক HCl হিট, তাহলে NH NH2 তৈরি হয়ে যাবে, ফিনাইল হাইড্রোজেন। এরপরে NO2 থেকে অ্যাজোবেনজিন যেটা আছে, ডায়াজোবেনজিন, যেটা ডায়াজোবেনজিন তৈরি হচ্ছে, এখানে কি দিতে পারি আমরা, এখানে দিতে পারি জিঙ্ক চূর্ণ, আর মিথানলীয় NaOH যদি দিই MEOH CH3OH যেটাকে বলে MEOH প্লাস NaOH যদি দিই আমরা, এখানে অ্যাজোবেনজিন কিন্তু তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে NO2 একটা পরীক্ষা ছিল, যেটা হচ্ছে এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে ছিল, একটা আম্লিক ছিল আর একটা কি ছিল, প্রোসোম ছিল। প্রোসোম যেটা সেটা মুলিকেন বার্কার টেস্ট, আম্লিক যেটা সেটা SNHCl দিয়ে NH2 হচ্ছিল, আর এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে ডায়াজোবেনজিন তৈরি হচ্ছে এখানে। এরপরে NH2 থেকে NC কার্বিলামিন রিঅ্যাকশন, মানে হচ্ছে CHCl3 আর অ্যালকোহলিক KOH, NH2 থেকে NO2 এক ধাপে হয় CF3
C-triple-O-H মানে CO3H দিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এরপরে এ থেকে ডি কে শনাক্ত করতে বলেছে। তো ফার্স্ট যেটা আছে কি NH কে NaOH যদি দিই, NaOH দিলে একদিকে তো অ্যাসিডের সল্ট হয়ে যায় COONA, এটা মাইনাস এটা প্লাস, আর এদিকে কি হয়ে যাবে CONH2 তৈরি হয়ে যাবে। এরপরে যদি NaOCl দিই, NaOCl মানে Cl2 আর Cl2 আর NaOH যদি দিই, আমরা মনে আছে Br2 যদি আর KOH যদি দিই তাহলে CO গ্রুপটা চলে যায়, তার মানে এই যে গ্রুপটা আছে সেটা কি হয়ে যাবে CO আছে, এটা তো ONA আছেই, আর এটা কি হবে NH2 থেকে যাবে। এরপরে যদি H3O+ দিই এটা COOH হয়ে যাচ্ছে, আর এটা কি হচ্ছে NH2 হয়ে যাচ্ছে, তার মানে এটার নাম কি অ্যানথ্রানিলিক অ্যাসিড। এটার নাম হচ্ছে অ্যানথ্রানিলিক অ্যাসিড। এরপরে কি হিন্সবার্গ বিকারক কি, এর ব্যবহার লেখো। কিছুক্ষণ আগে এমসিকিউ আমরা দেখলাম হিন্সবার্গ বিকারক, যেটা কি বেনজিন সালফোনিল ক্লোরাইড SO, আচ্ছা বেনজিন আগে লিখি, বেনজিন সালফোনিল ক্লোরাইডকে SO2Cl, আচ্ছা বেনজিন সালফোনিল ক্লোরাইডকে হিন্সবার্গ বিকারক বলে। কি করে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে শনাক্তকরণের কাজে লাগে, অ্যামিনকে শনাক্তকরণের কাজে লাগে, শনাক্তকরণে ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট কি আছে, কিভাবে প্রমাণ করবে গ্লুকোজ একটি বিজারক সুগার। তো গ্লুকোজ একটি বিজারক সুগার হতে গেলে তাহলে গ্লুকোজ যদি আমাদের ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে তাহলে গ্লুকোজ বিজারক সুগার হয়ে যাবে। বিক্রিয়া লিখি, এখানে হচ্ছে H আর এদিকে হচ্ছে OH, এটা OH, এখানে যদি ফেলিং দ্রবণ দিই তাহলে কি হবে COOH তো করে দিবে এটাকে কনভার্ট, আর এটা CHOH চারটে হয়ে যাবে, আমি একবারে লিখে দিলাম, আর এটা হচ্ছে CH2OH প্লাস কি করবে Cu2O, এর লাল যদি পদক্ষেপ দিয়ে দেয় তাহলে গ্লুকোজ, এর থেকে প্রমাণিত হয় কি ফেলিং দ্রবণকে যেহেতু বিজারিত করতে পারছে তাই গ্লুকোজ একটি বিজারক সুগার। নেক্সট, প্রোটিনের অনুশৃঙ্খলে গ্লুটামিক অ্যাসিড ও লাইসিনের মধ্যে কি ধরনের আকর্ষণী বল ক্রিয়াশীল হতে পারে। তোমাদের এই কোশ্চেনগুলো খুব ডিটেলসে বইয়ের লাইন বাই লাইন থেকে আসছে। তো গ্লুটামিক অ্যাসিড আর এটা থেকে যদি আমি লিখি, আমি ভেঙে লিখছি, আমি এখানে হচ্ছে CH2, এখানে এক কথায় কি তৈরি হয় লবণ সেতুর যে বন্ধন হয় সেটার মাধ্যমে কিন্তু হচ্ছে লবণ সেতু গঠনের মাধ্যমে যে আকর্ষণী বলটা কিন্তু অনুভব করছে। এখানে CH2 C ডবল বন্ড O মাইনাস হচ্ছে, তার সঙ্গে এই জায়গাটা যেটা NH3+ CH2 দুটো তিনটে চারটে লিখলাম, এটা আছে আরো, এইভাবে কি হচ্ছে এই যে বন্ধনটা এটা হচ্ছে লবণ সেতু, সেই লবণ সেতু গঠনের মাধ্যমে কিন্তু আকর্ষণ বল অনুভব করে, লবণ সেতু গঠনের মাধ্যমে আকর্ষণ বল কিন্তু এখানে ক্রিয়াশীল হয়। তারপরে কি আছে মৌমাছির মোমের নাম ও গঠন সংকেত লেখো। তো এটা মাইরিসিল পামিটেট, এটার নাম হচ্ছে মাইরিসিল পামিটেট। গঠন সংকেত কি CH3 CH2 14টা আছে, তারপরে COO CH2 29টা আছে, তারপরে হচ্ছে CH3। সংকেতটা তবু একবার মিলিয়ে নিলে ভালো হয়, 29টা না কটা ছিল এটা একটু গন্ডগোল হতে পারে, একবার চেক করে নিও তোমরা, বইয়েই আছে দেখবে CH2 29 CH3, এটা হচ্ছে মৌমাছির মোমের নাম ও গঠন সংকেত। এরপরে কি আছে ব্যাখ্যা করো, গ্লুকোজেস 2,4-DNP টেস্ট দেয় না কেন। কারণ কি গ্লুকোজের যে 2,4-DNP টেস্টটা হয় সেটা কিন্তু উভমুখী বিক্রিয়া হয়। উভমুখী বিক্রিয়া বলতে গ্লুকোজ থেকে 2,4-DNP দিয়ে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যেটা হাইড্রোজেনে রূপান্তরিত হয়, কিন্তু এইটা যেটা মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল যেটা আছে সেটা কিন্তু সাম্যাবস্থায় থাকে, মানে মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খলের মধ্যে সাম্যাবস্থা থাকে, বদ্ধ শৃঙ্খল এর মধ্যে সাম্যাবস্থা থাকে। তার ফলে কি হচ্ছে যদি 2,4-DNP বিক্রিয়া করে তাহলে সাম্যের বিঘ্ন ঘটাতে হবে, মানে সাম্যাবস্থা যেটা আছে সেটাকে ভাঙতে হবে এবং মুক্ত শৃঙ্খল উৎপন্ন করতে হবে। যেহেতু ওটা করে না 2,4-DNP, মুক্ত শৃঙ্খল তৈরি করতে পারে না, তাই 2,4-DNP এই বিক্রিয়ায় সাড়া দেয় না। এছাড়াও এই টাইপের আরো কোশ্চেন আছে, যদি আমরা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করি তাও তাই একই হিসাব, মানে মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খলের ক্ষেত্রে সাম্যাবস্থার বিঘ্ন ঘটিয়ে মুক্ত শৃঙ্খল উৎপন্ন করতে পারে না বলে গ্লুকোজ
NH3 সঙ্গে বিক্রিয়া দেয় না, 2,4-DNP এর সঙ্গে বিক্রিয়া দেয় না, সোডিয়াম বাইসালফেটের সঙ্গে বিক্রিয়া দেয় না, শিব ক্ষারকের সঙ্গে বিক্রিয়া দেয় না, মানে শিব বিকারক যেটা বলে, এই কটার সঙ্গে কিন্তু বিক্রিয়া দেয় না। একই টাইপের কিন্তু কোশ্চেন এটা, তাই এইভাবে লিখে নিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপরে ডিএনএ অণুতে দুটি স্ট্র্যান্ড একই নয়, কিন্তু তারা পরস্পরের পরিপূরক কেন? এটা আমি একটু ছোট করে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। মানে ডিএনএ তে কি থাকে, এ আর টি এর মধ্যে একটা পেয়ার থাকে, আর জি আর সি এর মধ্যে একটা পেয়ার থাকে। তাহলে কি হচ্ছে, যখন এই বেস পেয়ারিং নীতি কি করছে, একটি স্ট্যান্ডের বেসের জন্য অন্য স্ট্যান্ডের ক্রমটাকে ঠিক করছে। মানে যদি আমরা এই টি ঠিক করে ফেলি, তাহলে অবশ্যই আমাকে জি সি হতেই হবে। মানে এইটা যদি এই পেয়ারটা ঠিক করছে, পরের পেয়ারটা কি হবে, বা এইটা ঠিক করছে এর আগেরটা কি হবে। তাই বলছে কি এরা পরস্পর অনুরূপ তো না, এটি এটা তো এটি না, কিন্তু পরিপূরক। কেন পরিপূরক? এইটি গঠন হয়ে গেলে জিসি ওকে গঠন করতেই হবে। তাই বলছে কি তারা একে অপরের পরিপূরক হবে, কিন্তু তারা এক হবে না। নেক্সট কোশ্চেন কি আছে, কেন ভিটামিন সি মানবদেহে সঞ্চিত থাকে না? ভিটামিন সি মানবদেহে সঞ্চিত থাকে না তার একটাই কারণ, কারণ জলের সঙ্গে, যেহেতু এটা জলে দ্রাব্য ভিটামিন, আর জলে দ্রাব্য ভিটামিন গুলো কি হবে, দেহের ইউরিনের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, সেই জন্য কি হচ্ছে ভিটামিন সি মানবদেহে সঞ্চিত হয় না। পাঁচের বিক্রিয়াটা কি, ক্যানিজারো বিক্রিয়া। পাঁচের বিক্রিয়া ক্যানিজারো বিক্রিয়া কি হবে, এইচ সি ডবল বন্ড ও, এখানে একটা এইচ আছে, সেখানে ফার্স্ট ওইচ মাইনাস আয়ন যেটা, সেটা এখানে নিয়ে নেবে। হাইড্রোজেন, হাইড্রোজেনে না, এটা গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে, আর সি মাইনাস যাবে, তাই এইচ সি, এখানে হবে ও মাইনাস, এখানে একটা এইচ থাকছে। এরপরে কি হবে, আর একটা ফর্মালডিহাইড আছে, এইচ সি ডবল বন্ড ও, এখানে একটা এইচ আছে। তো এইটা যখন ব্যাক করবে এরকম করে, তখন ওইচ মাইনাসটা এখানে দিইনি, এখানে হচ্ছে ওইচ যুক্ত হয়ে যাবে। এটা যখন ব্যাক করবে তখন এখানে কি হবে, এখানে ব্যাক করার সঙ্গে সঙ্গে এই হাইড্রোজেনটা কিন্তু এখানে চলে যাবে, এই কার্বনের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে, আর এটা কি হবে, এইচ মাইনাস যুক্ত হয়ে এটাকে বের করে দেবে। তার ফলে কি হচ্ছে, একটা এইচ সি ডবল বন্ড ও, ওইচ আসছে, ওইচ, আর একটা কি আসছে, সি এইচ থ্রি ও মাইনাস আসছে। এরপরে প্রোটন ট্রান্সফার হবে, এই এইচটা এখানে নেবে, এটা মাইনাস করে দেবে, তার ফলে কি তৈরি হচ্ছে, এইচ সি ডবল বন্ড ও মাইনাস, আর এখানে কি হচ্ছে, সিএইচ থ্রি ওএইচ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইটুকুই চেয়েছে যেহেতু মেকানিজমে, তাই আমি কিন্তু এইটুকু দেখিয়ে দিলাম। পরে কি আছে, নিচের বিক্রিয়াগুলিতে এ থেকে এইচ শনাক্ত করো। তো এ থেকে এইচ শনাক্ত করতে গেলে কি করতে হবে, C6H5CHO CH3CO CH3 ডাইলিউট NaOH, মানে হচ্ছে অ্যালডল কনডেনসেশন। তাহলে অ্যালডল কনডেনসেশন যেহেতু মিক্সড, মানে একটা অ্যালফা হাইড্রোজেন আছে আর একটা নাই, তাহলে এটা CHOH হবে। আর এখানে কি হবে, CH2CO CH3, CH2 CH3 কিন্তু কনভার্ট হয়ে যাবে। যেহেতু হিট নাই তাই ডবল বন্ড আমি করলাম না এখানে। তারপরে কি আছে, ফর্মালডিহাইডের সঙ্গে ব্যারাইটা যোগ করেছে BaOH হোল টুয়াইস। এখানে কি হবে, ফরমোজ তৈরি হয়। ফরমোজ মানে OH, এখানে একটা OH ডবল বন্ড এইচ। এইটা যদি এন এর মান যদি 6 হয়, তাহলে কিন্তু এখানে এন এর মান 2 থেকে যদি 6 হয়, তাকে ফরমোজ বলছে। এটা কিন্তু তৈরি হয় এখানে CaOH হোল টুয়াইস দিলেও কিন্তু একই জিনিস তৈরি হবে, CaOH হোল টুয়াইস। নেক্সট PCC CH2Cl2, এখানে ফর্মালডিহাইডটা মনে হয় টাইপিং মিস্টেক। এখানে যেটা হবে সেটা হচ্ছে কিটোন তৈরি করবে, এটা ডবল বন্ডও হবে, ডবল বন্ডের কোনো কিছু ক্ষতি হবে না। এরপর আছে CF3C OH, মানে কি হবে, CH3C ডবল বন্ড ও, এখানে একটা ও চলে আসবে, CH3 তিনটে কমপ্লিট। তারপরে কি আছে, CH3CO CH3 কে ম্যাগনেসিয়াম অ্যামালগাম বেনজিন দ্রাবক H3O প্লাস, পিনাকল তৈরি হবে। পিনাকল মানে হচ্ছে CH3C, এখানে একটা OH, এখানে একটা CH3, আর এদিকে হচ্ছে C আবার একই CH3, এখানে একটা CH3, এখানে একটা OH, এটা হচ্ছে পিনাকল। আর তার সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 দিলে পিনাকোলন তৈরি হবে, CH3C ডবল বন্ড ও সি, তিন দিকে তিনটে CH3, এটার নাম হচ্ছে পিনাকোলন। যোগ দেওয়া ঠিক হয়নি, এখানে হচ্ছে ই হবে এটা, আর এটা হচ্ছে এফ। বাস এইটুকু কমপ্লিট হয়ে গেল। নেক্সট একটা ডিবি বের করে নি আগে একবার, ডিবি যদি বের করি তাহলে কত হচ্ছে, 11 মাইনাস 16/2 প্লাস 1, এটা হচ্ছে 8, 12 8 9 10 11 4, 4 মানে একটা বেঞ্জিন রিং আছে। 4 মানে যদি একটা বেঞ্জিন রিং থাকে, আমার 4টে কমপ্লিট। 6টা কার্বন শেষ, আর কটা কার্বন আছে, 7 8 9 10 11, 5, তার মানে এখানে একটা দিলাম, এখানে একটা এইচ দিলাম, তাহলে 1 2, এখানে হচ্ছে COC2H5, আর এদিকেও হতে পারে OC2H5। কেন করলাম এই দুটো, কারণ পরে যেটা তৈরি হচ্ছে সেটা বেঞ্জালডিহাইড আর ইথানল, এখান থেকে আমরা কিন্তু 2 অণু ইথানল পেয়ে যেতে পারি, C2H5OH করে দুই অণু পেলাম, আর বেঞ্জালডিহাইডটা কিন্তু এখান থেকেই পাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের এ,
এটার আম্লিক আদ্র বিশ্লেষণ করলে কিন্তু আমরা এই জিনিস দুটো পেয়ে যাচ্ছি। এবার কি করেছে, এ কে শনাক্ত করা আর এ কে কিভাবে প্রস্তুত করবে। তো এ কে আমি উল্টো ভাবে এই দিক থেকেই প্রস্তুত করতে পারি। HCl যদি দিয়ে দিই, তার সঙ্গে হিট দিয়ে দিই, শুষ্ক HCl যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাবে, এদিক থেকে এদিকে চলে আসবে। তাহলে কমপ্লিট হলো এইটুকু। তারপরে রূপান্তর কি আছে, বেঞ্জোনাইট্রাইল থেকে সিনামিক অ্যাসিড। বেঞ্জোনাইট্রাইল মানে হচ্ছে CN যদি দিয়ে দিই এটাকে, সেখান থেকে সিনামিক অ্যাসিড কিরকম হবে, সিনামিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH, সিনামিক অ্যাসিড। তাহলে প্রথম কাজ আমাদের কি, CN কে CHO করা। CN কে যদি CHO করতে পারি, তাহলে কিন্তু আমাদের পারকিন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এটা তৈরি করতে পারবো। তাহলে CN কে CHO করা দুটো হয়, একটা ফার্স্ট হাইড্রোলিসিস যদি করে নিই, তাহলে COOH আছে, তার যদি বিজারণ করি, তাহলে CH2OH এ বেশিরভাগ যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যদি ভেঙেই করি, এটাকে ফার্স্টে যদি H3+ দিই, তাহলে এখানে কি চলে আসে, এখানে এখানে আসবে COOH, তারপরে PCl5 যদি দিই, একটু বড় করে করছি আমি, PCl5 দিলে এখানে কি আসছে, COCl আসছে। COCl কে H2PDBSO4, রোজেনবার্গ বিজারণ, SO4 আর জাইলিন যদি দিই, জাইলিন, তাহলে কি আসবে, বেঞ্জালডিহাইড চলে আসবে। আর বেঞ্জালডিহাইডে যদি আমরা সিনামিক অ্যাসিড করতে চাই, তাহলে হচ্ছে CH3CO2O অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর কি CH3COONA, এটা যদি দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। নেক্সট কি আছে, হোয়াইটটা, এটা এক্স কমপ্লিট হয়ে গেল। এবার হোয়াইটটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, COOH, এই COOH থেকে অক্সালিক অ্যাসিড COOH। তো ফার্স্ট কি করবো, ফার্স্টে NaOH দিয়ে দিই, NaOH দিলে কি হবে, HCOONA। এটার যদি 2 অণু নিই, তাতে যদি আমরা NaOH সহযোগে আবার হিট করি 300 ডিগ্রিতে, তাহলে কি হয়ে যাবে, COONA যুক্ত হয়ে যাবে দুটো পরস্পর। এবার অ্যাসিড দিয়ে দিলাম, অ্যাসিডিফাইড যদি করে দিই H2SO4 দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে COOH, বাস কমপ্লিট হয়ে যাবে এটুকুতেই। নেক্সট কোশ্চেন বলছে ফর্মিক অ্যাসিড কেন টোলেন্সকে বিজারিত করতে পারে। তো ফর্মিক অ্যাসিডের সংকেত কি, HCOOH। ফর্মিক অ্যাসিড টোলেন্সকে বিজারিত করতে পারবে কেন, কারণ নরমালি কারা বিজারিত করতে পারে, যারা অ্যালডিহাইড হয় তারা কিন্তু টোলেন্সকে বিজারিত করতে পারে। তো ফর্মিক অ্যাসিডকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে ফর্মিক অ্যাসিডে কিন্তু এইটুকু গ্রুপটা কি, অ্যালডিহাইড গ্রুপ। আর এই যে অ্যালডিহাইড গ্রুপ এর উপস্থিতির জন্যই কি করতে পারে, ফর্মিক অ্যাসিড টোলেন্স বিজারককে বিজারিত করতে পারে। তাই শুধুমাত্র ফর্মিক অ্যাসিড অ্যাসিড গ্রুপও বর্তমান, আবার কি গ্রুপ, অ্যালডিহাইডও বর্তমান, তাই জন্য ফর্মিক অ্যাসিড টোলেন্সকে বিজারিত করতে পারে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের সেটটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও তাড়াতাড়ি। আজকের মতন এই পর্যন্তই।